কলেজে সবার সামনে বিদ্যার মাথায় রিভলভার ধরল নিপুণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা নিজের অফিস রুমে বসে বই পড়ছে। ঠিক তখনই সপ্তক এসে বলতে থাকে, ম্যাডাম, আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি, কিন্তু আমার এখন না আসলে অনেক বড় বিপদ হয়ে যেত, তাই আমি এসেছি, বাধ্য হয়ে এসেছি। তখন তখন দেখা যায় এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, কি হয়েছে সপ্তক, তুমি এত হাঁপাচ্ছ কেন, কি হয়েছে তোমার? তখন সপ্তক বলতে থাকে, ম্যাডাম, আপনাকে মারার প্ল্যান করা হচ্ছে, আপনার জীবন সংশয় আছে, আপনাকে মারার জন্য সুপারি দেওয়া হয়েছে। এরপরে বিদ্যা সবকিছু শুনে সপ্তককে সঙ্গে নিয়ে সেই সেই বস্তির গলিতে আসে, আর সেখানে সে মন্টুর সঙ্গে দেখা করলে তখন মন্টু বলতে থাকে, আমি যদি আপনাকে এখানে শেষ করে দিই, আপনি এখানে যে এসেছেন, আমি যদি হোলির দিনের অপেক্ষা না করে আপনাকে এখানেই শেষ করি, তবে কি কেমন হয় বলুন তো? তখন বিদ্যা বলতে থাকে, তুমি আমাকে এখানে কিছুতেই শেষ করতে পারবে না, তোমার এতটা ক্ষমতা নেই, আজকেও পারবে না, হোলির দিনেও পারবেন না। স্বয়ং ভগবান আমাকে যদি মেরে ফেলেন তবে আমি মরবো, তাছাড়া আমাকে কেউ মারতে পারবে না, কোনো জানোয়ারের হাতে আমি মরবো না। আর আপনারা তোরা তোরা যেভাবে সুপারি নিয়েছিস, এই জন্য তোদেরকে পস্তাতে হবে। আর আমাকে মারাটা যে এতটা সোজা নয়, তোদেরকে এটাও আমি বুঝিয়ে দেবো। এরপরে দেখা যায় কপিল ব্যানার্জিকে ফোন করে বিদ্যা। বিদ্যা ফোন করে বলতে থাকে, কি মিস্টার কপিল ব্যানার্জি, আমাকে মারার জন্য সুপারি দিয়েছেন প্রফেসর বিবিকে মারার জন্য? আপনাদের কি বুদ্ধি লোপ পেয়েছে বলুন তো? আপনি কি নিজেরা আমাকে কিছু মনে করেন না? ও, আমারই তো ভুল, আপনারা তো কখনো আমাকে কিছু মনে করেননি, আর এখনো করেন না। আমার আমার আশা করাটাই ভুল, আর এটাই এটাই আপনাদের থেকে আশা করা যায়। আপনারা তো আমাকে মারতে দুবারও ভাববেন না, তাই না? তখন তখন কপিল দেব বলতে থাকে, তুই এগুলো কি বলছিস বিদ্যা, এই ফোন করে এসব বলছিস কেন? তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমি আসলে এসেছিলাম মন্টুর সঙ্গে কথা বলতে, তোমাদের কুকীর্তির ব্যাপারে। মন্টু তো আমার ছবি নিয়ে আমার ছবি নিয়ে ক্রাম খেলছে, গ্রামের মাঝখানে রেখে আমাকে আমাকে মারার চেষ্টা করছে, আমাকে মারতে পারবে কিনা এটা দেখছে। তখন তখন এ কথা শুনে কপিল বলতে থাকে, এসব মিথ্যে কথা, এসব সব মিথ্যে কথা। তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, কোনটা মিথ্যে কোনটা সত্যি এটা আমাকে শিখাতে এসো না। এইমাত্র তো 9,50,000 টাকা অনলাইন ট্রান্সফার হলো, তাই না? আর 50,000 টাকা হাতে দিয়ে গেছো। এই কথাটা শুনে অবাক হয়ে যায় কপিল। তখন তখন দেখা যায় কপিল বলতে থাকে, তুই কিন্তু ভুলে যাচ্ছিস যে আমরা তোর পরিবার, আমি তোর কাকাই হই, তুই এভাবে আমার সঙ্গে কথা বলতে পারিস না। তখন বিদ্যা বলতে থাকে, কিসের কাকাই, কোনো পরিবার নেই, আমার কেউ নেই, আমি একা, আমার কোনো কাকাই নেই, আমার কোনো বাবা নেই, আমার কোনো মা নেই, আমার কোনো ভাই নেই, আমার কোনো বোন নেই, আমার কেউ নেই। আমাকে সবাই শুধু নিজের স্বার্থে ব্যবহার করে। তাছাড়া এই বিদ্যাকে কেউ কখনো মন থেকে ভালোবাসেনি, আর মন থেকে চাইওনি। তখন তখন দেখা যায় এই কথা শুনে কপিল বলতে থাকে, বিশ্বাস কর, এটা সবটাই মিথ্যে। তখন বিদ্যা বলতে থাকে, এখন যদি তুমি আমার সামনে থাকতে, তবে আমি মিথ্যে কিনা সত্য এটা তোমার সামনে প্রমাণ করে নিতাম। তখন তখন দেখা যায় কপিলকে বিদ্যা বলতে থাকে, শোনো, তোমরা যতই সুপারি দাও, যতই পিলার ভাড়া করো, কোনোভাবে আমাকে আটকাতে পারবে না। আমি এই কলেজটা কোনোভাবে কোনোভাবে ভাঙতে দেবো না। কলেজটা আমার স্টুডেন্টদের ভবিষ্যৎ। ওই কলেজটা আমি কিছুতেই ওই কলেজটা গায়ে একটা আঁচড়ও আসতে দেবো না। এটা যদি তুমি কোনোভাবে ভাঙতে পারো, তবে ভেঙে দিও, কোনো সমস্যা নেই। তখন তখন দেখা যায় এই কথা শুনে কপিল ব্যানার্জি বলতে থাকে, কলেজটা তো অবশ্যই ভাঙবে, আর ওখানে ওখানে অবশ্যই একাডেমি তৈরি হবে, এটা কেউ আটকাতে পারবে না রে। এটা ভুল কথা, এটা তুই যতই চেষ্টা করিস তুই আটকাতে পারবি না। তখন তখন বিদ্যা বলতে থাকে, এই তো আসল রূপ বেরিয়ে আসছে, এখনই তো আসল রূপটা বেরিয়ে যাচ্ছে। তখন তখন দেখা যায় কপিল বলতে থাকে, তুই যেটা ভাববি সেটাই, কিন্তু ওখানে তো একাডেমি অবশ্যই হবে, কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে, ওখানে অনেক টাকা ব্যয় করা হয়েছে, সেই টাকাগুলো তো তুলতে হবে, তাই না? তখন বিদ্যা বলতে থাকে, তোমাদের কোটি কোটি টাকা ইনভেস্ট করতে কে বলেছে? আমরা বলেছি? কোনো স্টুডেন্ট বলেছে? কেউ বলেনি। তোমরা কেন এত টাকা ইনভেস্ট করেছো? নিজেদের স্বার্থে ওখানে ইনভেস্ট করেছো, আর যে বলছো এত টাকা ইনভেস্ট করেছো, তোমরা তো
তোমরা তো ওদিকে কলেজের আশেপাশে যে বাড়িগুলো, যে মানুষের জমিগুলো, তাদেরকে তো ন্যায্য পাওনা না দিয়ে তাদের থেকে জোরপূর্বক ওদের জমিগুলো দলিল করে নিয়েছো, নকল দলিল বানিয়ে ওদের জমিগুলো দখল করেছো। এতে আবার তোমাদের তোমাদের কোটি কোটি টাকা ইনভেস্ট হয় কি করে বলো তো? তখন দেখা যায় কপিল বলতে থাকে, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস বিদ্যা, একদম বাড়াবাড়ি করবি না, একদম বাড়াবাড়ি করবি না, আমি তোকে বলে দিলাম। তখন বিদ্যা বলতে থাকে, বাড়াবাড়ির কি দেখেছো? এবার এবার বাড়াবাড়িটা আরো শুরু হবে, এবার এবার শিয়ানে শিয়ানে লড়াই হবে। এ কথাটা মাথায় রেখো, আর রাজদীপ চ্যাটার্জিকে বলে দিও যে বিদ্যা আসছে, বিদ্যা আসছে, এই কথাটা যেন রাজদীপ চ্যাটার্জি মাথায় রাখে। এই বলে ফোনটা কেটে দেয় বিদ্যা। তখন মন্টু বলতে থাকে, আমি আমি আপনাকে চাইলে এখানে শুট করে দিতে পারি, এখান থেকে আপনি কিছুতেই বেরোতে পারবেন না। তখন বিদ্যা বলতে থাকে, আমি যদি তোদেরকে ধরি তবে তোদের তোদের আর এখান থেকে নড়ার কোনো শক্তি হবে না। এমন ভাবে মারবো না, একদম একদম সব ভুলে যাবি। কখনো কখনো আর অন্য কোনো খুন করার আগে, কোনো মার্ডার করার আগে তুই দুবার ভাববি, বুঝতে পেরেছিস? তা কাজ করে খেতে পারিস না? এভাবে মানুষদের জীবন নিয়ে খেলা করিস কি করে বল? এভাবে গুন্ডামি করিস কেন, চাঁদাবাজি করিস কেন? এখানে তোকে আমি চাইলে এক্ষুনি এক্ষুনি শেষ করে দিতে পারি, কিন্তু কিন্তু আমি তোর মতো কোনো ক্রিমিনাল নয় যে দিনে দুপুরে মানুষকে খুন করব। আর আমি হচ্ছে একজন প্রফেসর, আমি মানুষকে জ্ঞান দিই, আমি জীববিজ্ঞানের টিচার, আমি সবাইকে জীবনী নিয়ে কথা বলি। তখন এ কথা শুনে দেখা যায় মন্টু বলে ওঠে, আপনার নিজেরই তো জীবনটা থাকবে না, তবে কি করে অন্যদের জীববিজ্ঞান নিয়ে পড়াবেন বলুন তো? তখন বিদ্যা বলতে থাকে, দেখি তুই কি করে আমাকে মারতে পারিস, সেটা তোর সঙ্গে আমার চ্যালেঞ্জ রইলো। এই বলে বিদ্যা চলে যায়। এরপরে দেখা যায় বিদ্যা যখনই কলেজে আসে, ঠিক তখনই বিদ্যাকে সবার সামনে মাথায় রিভলভার ধরে নিপুণ নিপুণ বলতে থাকে, তুই তুই কেন গিয়েছিলি তুই মন্টুর কাছে গিয়ে মন্টুকে কেন থ্রেট করে এসেছিস? তখন বিদ্যা বলতে থাকে, আমি 100 বার যাবো, তোর কি? আর মাথায় থেকে রিভলভারটা নামা, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। তখন বিদ্যার কথা শুনে নিপুণ বলতে থাকে, কিছুতেই নামাবো না, দেখি তুই কি করতে পারিস, কি খারাপ করতে পারিস তুই। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমি যে কি করতে পারি এটা তো ধারণাও নেই আমার, আমার পক্ষে তোর কোনো ধারণা নেই, আমার সম্বন্ধে তুই কিছু জানিস না। আমি যে কতটা ডেঞ্জারাস এটা শ্রাবণ খুব ভালো করেই জানে। কি রে শ্রাবণ, কথা বলছিস না কেন? বল, তোর বন্ধু হয়। তখন দেখা যায় শ্রাবণ কোনো কথা না বললে নিপুণ বলতে থাকে, আমি সত্যি সত্যি কিন্তু শুট করে দেবো। তখন বিদ্যা বলতে থাকে, সাহস থাকলে দে না, তুই কথা বলছিস কেন? বারবার বলার কি আছে, দে, শুট করে দে। তখন দেখা যায় এ কথা শুনে তখন নিপুণ ভয়ে ভয়ে কাঁপতে থাকে। এরপরে শ্রাবণ বলতে থাকে, তুই রিভলভারটা কোনোভাবে নামাবি না। ঠিক তখনই রিত দেখা যায়, রিত রিত নিপুণকে থাপ্পড় মারার বলতে থাকে, লজ্জা করছে না একদম বোনের বয়সে একটি মেয়েকে মারার জন্য রিভলভার ধরেছিস তার কপালে? তোর কি লজ্জা লাগছে না? তখন নিপুণ বলতে থাকে, কিসের লজ্জা? কেন লজ্জা করবে? কোনো লজ্জা নেই। উনি যদি আমাদের একাডেমিটা তৈরি করতে দেয়, তবে ওনাকে কেউ কিচ্ছু বলবে না। আর যদি একাডেমিটা তৈরি না হয়, তবে তবে সবাই ওনাকে একদম একদম মেরে ফেলার জন্য উঠে পড়ে লাগবে। এ কথাটা ওনাকে ভালো করে বলে দিন, আর ওনাকে বোঝান যে জায়গাটা ছেড়ে দিতে, আর কলেজটাতে নাক না গলাতে। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমি তো নাক অবশ্যই গলাবো, দেখে এতে রাজদীপ চ্যাটার্জি আমার কি করতে পারে, আর তোরা আমার কি করতে পারিস। এরপরে দেখা যায় তখন দেখা যায় উম, সেখানে এসে দাঁড়ায় প্রিন্সিপাল স্যার বলতে থাকে, এতটা এতটা কনফিডেন্স নিয়ে কথা বলবেন না প্রফেসর বিবি, কারণ আপনি একদম ফেঁসে যাবেন। আপনাকে এখান থেকে এমন ভাবে উচ্ছেদ করা হবে, না পাবেন কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে, না পারবেন এই এই শহরে থাকতে, আপনাকে সব জায়গা থেকে একদম দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে। এ কথাটা মাথায় রাখবেন। আপনাকে এখন ভালো করে বোঝানো হলো, যদি বুঝতেন তবে হয়তো বা একাডেমিতে কোনো একটা চান্স পেতে পারতেন, কিন্তু এখন আর কোনোভাবে সম্ভব নয়। এখন আপনাকে এই শহর ছেড়েও যেতে হবে, শহরও ছাড়তে হবে আপনাকে। এই কথাটা মাথায় রাখবেন। তখন বিদ্যা বলতে থাকে, ঠিক আছে, দেখি আপনারা কি করে আমাকে শহর ছাড়া করেন। আপনাদের কতটা কতটা শক্তি আছে, কতটা কতটা বুদ্ধি আছে আমাকে শহর ছাড়া করার।
আপনারা প্রচেষ্টা করে যেতে পারেন, আপনারা চেষ্টা করতে পারেন আমাকে সহজ-ছাড়া করতে। আর যদি পারেন তবে তো ভালো, আপনাদের লাকটা ভালো হয়ে যাবে। আর যদি না পারেন তবে আপনাদের ব্যাড লাক হয়ে যাবে। তখন এই বিদ্যার রূপ কত রকম হবে সেটা আপনারা বুঝতেই পারছেন না। আপনাদের কোনো ধারণা নেই। এ কথাটা মিস্টার রাজদীপ চ্যাটার্জি কাশ্যপ ব্যানার্জিকে বলে দিবি শ্রাবণ। তখন দেখা যায় শ্রাবণ বলতে থাকে, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, আর তোকে তোকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। আর মিস্টার রাজদীপ চ্যাটার্জির সঙ্গে ফাগুন ব্যানার্জির ধুমধাম করে বিয়ে হবে, এই কথাটা আমি তোকে দিচ্ছি, তোকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। তখন তখন দেখা যায় রিত বলতে থাকে, তোমরা যতই চেষ্টা করো ফাগুন কখনো কখনো রিত চ্যাটার্জির বউ হতে পারবে না। কারণ রিত চ্যাটার্জি কখনো কখনো ফাগুন বলে মেয়েটিকে মেনে নেবে না। কারণ রিত চ্যাটার্জি একজনকেই ভালোবাসে, একজনকেই মন দিয়েছে, আর সেটা হচ্ছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি। আর কেউ নয়, বুঝতে পেরেছো? তোমরা যতই চেষ্টা করো ফাগুনকে আমার সঙ্গে ঝুলিয়ে দেওয়ার জন্য কোনোভাবেই পারবে না। কেন, তোমার বোনের কি কোনো খুঁত আছে যার জন্য কোনো ছেলে পাচ্ছ না? একটা ছেলের প্রতি তোমার বোন আসক্ত হয়ে আছে, এ কথাটা বলো তো। তখন এ কথা শুনে শ্রাবণ বলতে থাকে, একদম মুখ সামলে কথা বলবেন, আমার বোনকে নিয়ে আজে বাজে কথা বলবেন না। তখন দেখা যায় শ্রাবণ বলতে থাকে, কেন বলবো না, অবশ্যই বলবো। তোমরা যেহেতু যেহেতু কথা বললে কথাটা বুঝতে পারছো না, বারবার এক কাজই করে বেড়াচ্ছ, তবে তো তোমাকে বলতেই হবে, তাই না? তো অবশ্যই তোমার বোনের কোনো সমস্যা আছে যার জন্য তোমরা কোনো পাত্র পাচ্ছ না, একজনের সঙ্গে বারবার বিয়ে দিতে চাইছো। একটা বিবাহিত ছেলের সঙ্গে কি করে তোমরা বিয়ে দিতে চাও বলো তো? আমাদের হিন্দু প্রথা অনুযায়ী কোনো বউ বেঁচে থাকতে, বউ জীবিত থাকতে কোনো দ্বিতীয় বিয়ে হয় না। এটা জানো না? তুমিও তো হিন্দু, আমাদের সমাজের রীতিনীতি জানো না? তখন দেখা যায় শ্রাবণ বলতে থাকে, সমাজ শিখাতে আসবেন না মিস্টার রাজদীপ চ্যাটার্জি, সমাজ শেখাতে আসবেন না। সমাজের কথা বলছেন আপনি? শুধু সিঁদুর পরিয়ে দিলে কি বউ হয়ে যায়? সিঁদুর পরালেই বউ হয়ে যায়? সেই মেয়েটার সঙ্গে রাত কাটাচ্ছেন, থাকছেন, আর আর বললেই সমস্যা? সমাজের দোহাই, তাই না? তখন এ কথা শুনে বিদ্যা শ্রাবণকে থাপ্পড় মারে আর বলতে থাকে, একদম মুখ সামলে কথা বলবি। কে আর রাত কাটাচ্ছে? ওনাকে ওনার বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই উনি আমার বাড়িতে আশ্রয় নিয়েছে। আমার বাড়িতে ঘর শুধু একটা নয়, বুঝতে পেরেছিস? এক ঘরে উনি থাকে, এক ঘরে আমি থাকি। তবে তবে একসঙ্গে থাকা কি করে হলো? তখন দেখা যায় শ্রাবণ বলতে থাকে, এক রুমে থাকিস নাকি আলাদা রুমে থাকিস সেটা তো আর কেউ দেখে আসেনি। তোর বাড়িতে তুই কোথায় থাকিস না থাকিস, কোথায় থাকিস সেটা একদম তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শ্রাবণ চ্যাটার্জি তো তোর বাড়িতেই থাকছে, তাই না? তখন দেখা যায় এই কথা শুনে বিদ্যা শ্রাবণকে আবার থাপ্পড় মারে আর বলতে থাকে, রাজদীপ চ্যাটার্জিকে নিয়ে কোনো কোনো কথা বলবি না, এই কথাটা আমি তোকে ক্লিয়ার করে বলে দিলাম, কথাটা যেন মাথায় থাকে। এরপরে দেখা যায় রিতকে বলতে থাকে, আপনি আপনি বাড়ি ফিরে যান, আমি আমি কলেজ শেষ করে আসছি। তখন রিত বলতে থাকে, কোনো বিপদ হবে না তো বিদ্যা? তখন বিদ্যা বলতে থাকে, আমি একাই আমি একাই সকল বিপদ বিপদ থেকে রক্ষা করতে পারি, নিজের বিপদ আমি নিজে রক্ষা করতে পারি, আপনাকে কোনো প্রয়োজন নেই, আপনি আসতে পারেন, আপনি আসলে আমি খুশি হব। তখন দেখা যায় এ কথা শুনে রিত তখন চলে যায়। তখন শ্রাবণ বলতে থাকে, শোন শোন বিদ্যা ব্যানার্জি, এখানে এখানে লাশ পড়ে যাবে, এখানে তোর লাশের উপরে এখানে নতুন নতুন বড় একাডেমি তৈরি হবে, সবাই বলবে, ওই দেখো ফাগুন ফাগুন চ্যাটার্জির একাডেমি। ওখানে একাডেমিতে নাম দেওয়া থাকবে ফাগুনের নাম দেওয়া থাকবে ব্যানারে, সব জায়গায় ফাগুনের নামই থাকবে। এটা সবাই দেখবে আর আর বলবে, ওই দেখো ফাগুন ফাগুন চ্যাটার্জির একাডেমি। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, বিয়ে হয়নি রে, এখনো বিয়েটা হয়নি, এখনো চ্যাটার্জি পদবি বসিয়ে দিয়েছিস কেন? তোদের কি নিজেদের পদবিটা কম পড়ে গেছে? নিজেদের পদবি দিতে দিতে পারছিস না, অন্যজনের পদবি নিয়ে ব্যবহার করছিস? সে কথা শুনে শ্রাবণ বলতে থাকে, এই দিদি তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। তখন বিদ্যা বলতে থাকে, এতে বাড়াবাড়ির কি হলো? তোরা যেভাবে কথা বলছিস, যে মেয়েটার বিয়ে হয়নি তাকে তাকে অন্য একটা পদবি ধরিয়ে দিয়েছিস, তবে তবে তো মনে হচ্ছে তোদের তোদের পদবীর অনেক অভাব। এজন্য তোরা এভাবে এভাবে ওকে বারবার বারবার ফাগুন চ্যাটার্জি বলে ডাকছিস, ও তো ফাগুন ব্যানার্জি।